দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে চ্যানেল আয়ের নিউজ রুম থেকে। আমি সাইজন দীপু। আর আমরা একটি দুঃসংবাদ দিয়ে আপনাদেরকে সামনে এলাম। দুঃসংবাদ নিয়ে আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই আন্দোলনের অন্যতম ও একজন সাহসী বীর রাজপথের ওসমান হাদি, তিনি অসুস্থ ছিলেন, সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। আর আমরা যতদূর জানতে পারলাম তার আমার কথা আটকে যাচ্ছে। আমরা জানতে পারলাম যে তার যে ওসমান হাদির ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ, সেখান থেকে এই দুঃসংবাদটি আমাদেরকে জানানো হয়েছে যে ওসমান হাদি শহীদ হিসেবে কবুল করেছেন বলে ওনারা সরাসরি লিখছেন যে ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। এই বিষয়ে আমরা আর কি জানতে পারছি, আমার সাথে আছেন আমাদের আরেকজন সহকর্মী। কি জানা যাচ্ছে এই বিষয়ে? ঠিক এই মুহূর্তে আমরা আসলে যেটা জেনেছি সেটা হচ্ছে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের যে তথ্য, সেটুকুই কিন্তু আসলে আমাদের এখন পর্যন্ত ঠিক এই প্রায় 12 থেকে 13 মিনিট এই পর্যন্ত আপডেট তথ্য আসলে এটাই। তিনি যেমনকি তার পেজ বা প্রোফাইল যারা মেনটেন করছেন এখন, তারা যেভাবে লিখেছেন যে ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন, সেইটি আমরা জানি দীপু যে গত 12ই ডিসেম্বর জুমার নামাজের পরে শুক্রবার ওসমান হাদি যখন তার নির্বাচনী প্রচারণার কাজে যাচ্ছিলেন, তখন কিন্তু হচ্ছে একদম তাকে সন্ত্রাসীরা একদম তার মাথায় গুলি করে বাইক চালিয়ে এসে। এরপরে যে পরিস্থিতি তৈরি হলো, তাকে কিন্তু ওই মুহূর্তেই ঢাকা মেডিকেলে নিয়ে গেল। আমরা এখান থেকে একটা টিম আপনিও নিয়েছিলেন। তারপর ঢাকা মেডিকেল থেকে কিন্তু অবস্থার পরিণতি মানে অবনতি দেখে কিন্তু ওখানে তাকে এভার কেয়ারে শিফট করা হলো ওই পরিস্থিতির মধ্যে। এবং সেখানে কিন্তু ডাক্তাররা তার যে শারীরিক অবস্থা ওইভাবে মনে করেছে বলেই কিন্তু আবার সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য স্থানান্তর করা হচ্ছে। এবং সিঙ্গাপুর থেকেও কিন্তু তার যে ডাক্তার সে কিন্তু বারবার বলছিলেন যে তার অবস্থা আসলে খুব ভালো না, ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে হাদি যাচ্ছেন। হাদি আবার একটা স্ট্রোক হয়েছে ওখানে, তারপর কার্ডিয়াক অ্যাটাকের পরে আবার ওটার পরে যে অপারেশনের যে জায়গাটায় যে যাওয়ার কথা চলছিল এবং তার পরিবার থেকে যে সিঙ্গাপুরেই যে অপারেশন করাতে হবে সেটিও যে তারা নিশ্চয়তা দিয়েছিল, সেটি কিন্তু বারবার আমরা জানছিলাম। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই। দীপু, আপনি কি যেন বলতে চাচ্ছেন? না, আপনি বলেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, শরীফ ওসমান হাদির এই ঘটনাটা আমরা আসলে বিশ্বাস এখনো মনে হচ্ছে যে বিশ্বাস করতে চাই না। আমরা চাই না যে হাদির মতো একজন তরুণ রাজনীতিবিদ এত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে বিদায় নিক। ঠিক সেই জুলাই আন্দোলনের পরে আমি বলবো দীপু যে জুলাই আন্দোলনের পরে যত রাজনীতিবিদ এসেছে, আমাদের তরুণ রাজনীতিবিদ, তার মধ্যে কিন্তু ওসমান হাদি হচ্ছে অন্যতম একজন সক্রিয় এবং জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠা হয়েছে। এবং সে কিন্তু যে ঢাকা 8 আসনের এমপি পদপ্রার্থী হিসেবে যে নির্বাচন করবে, তার নির্বাচনী মাঠটা কিন্তু একটা চ্যালেঞ্জিং মাঠ হিসেবে তরুণদের মধ্যে সেই তৈরি করতে পেরেছে। হ্যাঁ, আমরা তো জানি যে ঢাকা 8-এ একজন প্রতিশ্রুতিশীল প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির যিনি রয়েছেন, বিএনপি রয়েছেন এবং অন্যান্য প্রার্থীরাও তাদের মধ্যে মির্জা আব্বাস। হ্যাঁ, আমাদের কথা আটকে যাচ্ছে। দর্শক কিছু মনে করবেন না, আমাদের কথা আটকে যাচ্ছে। এই উত্তেজনা হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। তো আমরা যতদূর জানি যে ঢাকা 8-এ বিএনপি থেকে মির্জা আব্বাস দাঁড়িয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন এই ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র ওসমান হাদি। তার গত যেমন তানভীর লিমন আমাদেরকে জানাচ্ছিলেন, আপনারাও সবসময় খোঁজ রাখছিলেন এবং তাকে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য সরকারের তরফ থেকে সমস্ত রকম সাহায্য করা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল, সেখানে তার চিকিৎসা চলছিল। এবং গতকাল হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা তার যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেখান থেকে জানানো হয়েছিল যে সেখানকার স্বাস্থ্যমন্ত্রী তাকে জানিয়েছেন যে অবস্থা অত্যন্ত সংকটজনক এবং
তার জন্য দোয়া চেয়েছিলেন তিনি। আমরা তারপর সারা দেশে সবাই উৎকণ্ঠায় এই তার সুস্থতা কামনা করছিল। আর আজকে হঠাৎই আমরা এই সংবাদ এখনো যতটুকু পেলাম, এখনো সরকার তরফ থেকে বা অন্য কোনো তরফ থেকে আমাদেরকে এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি। কোনো নিশ্চিত তথ্য পেয়েছেন কিনা? আমরা কোনো নিশ্চিত তথ্য এখনো পাইনি, যেহেতু আমরা মাত্র পোস্টটি পাওয়ার সাথে সাথে লাইভের প্রস্তুতি নিয়ে আমরা চলে এসেছি। কিন্তু আমরা নিজেরাই তো দীপু এখনো আসলে ওইভাবে বিশ্বাস করে উঠতে পারছি না। কারণ আমি একটু দর্শকদের উদ্দেশ্যেই বলবো, বাংলাদেশের তরুণদের রাজনীতির যে ধারা, সেই ধারায় ওসমান হাদি নিজেই একটি ধারা আসলে তৈরি করতে চেয়েছিলেন এবং কিছুটা হলেও পেরেছিলেন এই অল্প সময়ের মধ্যে। ইনসাফ প্রতিষ্ঠার যে রাজনীতি, সেইখানে গণমানুষের রাজনীতি, গণমানুষের চাওয়া পাওয়ার রাজনীতির জায়গায় আসলে ওসমান হাদি কিন্তু একটি ফ্যাক্ট হয়ে উঠেছিল। এবং আজকে এই যে সন্ত্রাসী হামলা বলবো ঘটেছে, সেটি ওসমান হাদির মতো মানুষের আসলে কতটা থ্রেট হয়ে উঠেছিল বাংলাদেশের রাজনীতি। এবং তিনি বারবার যেটা বলছিলেন যে ভারতের আধিপত্যবাদের রাজনীতি এবং বাংলাদেশের যে প্রতিষ্ঠা হয়েছে তার যে বিরুদ্ধে তার লড়াই, সেই লড়াইয়ের জায়গাও কিন্তু আসলে ওসমান হাদির থ্রেটটা কিন্তু আসলে পুরো আন্তর্জাতিকভাবেই ছিল আমি বলবো। অবশ্যই। আর তরুণদের ভিতরে যেভাবে ওসমান হাদি তার একটা তারুণ্যের যে আমরা প্রকাশ দেখেছি, তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর আমরা বারবার শুনেছি, তরুণদের এগিয়ে আসার যে আমাদের শুরু হয়েছিল 24-এর আন্দোলনের মাধ্যমে, তারপর তারা ধীরে ধীরে এগিয়েছে, তারা কেউ কেউ দল গঠন করেছে, তারা নির্বাচন সামনে, সিইসি ইতিমধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, পুরো দেশ প্রস্তুতি নিচ্ছিল এবং যেদিন নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে তার পরের দিনই এই দুর্ঘটনাটি ঘটে। দেখুন, আমি আপনার সাথে একটু যুক্ত করব যে নির্বাচনের তফসিল ঘোষণা হলো, ওসমান হাদি তার নির্বাচনী প্রচারণা শুরু করলো, ঠিক এই সময় ওসমান হাদির এইরকম ভাবে যদি এই মৃত্যু, আমি এখনো বলতে চাই না অফিসিয়ালি রাষ্ট্রের ছাড়া আসেনি, ওসমান হাদির এই ঘটনা যদি সত্যি হয়, এটা বাংলাদেশের রাজনীতিতে এবং আগামী নির্বাচনে এইটা পুরো রাষ্ট্রের থ্রেট হিসাবে নেওয়া উচিত বলে আমার মনে হয়। কারণ ওসমান হাদির এই মৃত্যু যেহেতু স্বাভাবিক মৃত্যু না, একটা সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় মৃত্যু। এবং আমি দীপু এখানে খুব স্ট্রংলি একটা কথা বলবো, যে ইনসাফ প্রতিষ্ঠার যে রাজনীতি ওসমান হাদি করেছে, সেইখানে যদি ওসমান হাদির বিচার যদি ইনসাফের ভিত্তিতে না হয় এবং এই যে সরকার, এই যে অন্তর্বর্তীকালীন সরকার যদি ওসমান হাদির মৃত্যুর বিচার অথবা ওসমান হাদির এই দুর্ঘটনার বিচার যদি না করে যেতে পারে, তাহলে এইটা ইনসাফ প্রতিষ্ঠা হবে না। আমি একটা প্রতিবেদন লিখছিলাম, দেখো আমি প্রতিবেদন লিখছিলাম যে সেখানে আমি ওসমান হাদির মৃত্যু হবে এই ধরনের কোনো ঘটনা মাথায় নিয়ে লিখিনি, লিখছিলাম ওসমান হাদির বিচার নিয়ে, যে ওসমান হাদির এই বিচার যদি না হয় তাহলে ওসমান হাদির সন্তানও কি সাগর রুমির সন্তান মেঘের মতো উত্তরহীন একটা বাংলাদেশের রাজনীতিতে ছাত্রে দাঁড়াবে, যেখানে হচ্ছে বাবা মায়ের মৃত্যুর কোনো হদিস পায় না, বিচার পায় না। ওসমান হাদির সন্তান আসলে এইরকম ইনসাফহীন একটা বাংলাদেশ দেখে বড় হোক, আমি সেটা চাই না। অবশ্যই আমরা কেউই চাই না যে এই বাংলাদেশ দুর্বৃত্তদের দ্বারা শাসিত হোক, বা দুর্বৃত্তরা যে কোনো সময় যে কাউর উপরে, একজন সাধারণ মানুষের উপর থেকে শুরু করে যে কোনো রাজনৈতিক নেতা কারোর উপরে কোনো হামলা হোক, আমরা চাই না, কেউই চায় না আমাদের মধ্যে। আর তিনি একজন প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ আমাদের তৈরি হচ্ছিলেন খুব অল্প সময়ে, আমি বলবো খুবই অল্প সময়ে যে জনপ্রিয়তা তিনি অর্জন করেছিলেন, বা মানুষের ভেতরে, মানুষের মনে যে জায়গা তিনি নিতে পেরেছিলেন, তার এই যে যদি চলে যাওয়া হয়, আমরা এখনো বলছি না, শিওর না যেতে হবে, তো সেটা আমাদের দেশের জন্য একটা বড় রকমের ক্ষতি হবে বলে আমি মনে করছি। তো আপনার কি মনে হয়? আমার মনে হয় দেশের ক্ষতি তো একজন হাদির মতো তরুণ রাজনীতিবিদ, একজন তরুণ ওর যে আলাদা রাজনৈতিক দর্শন, এরকম একটা দর্শন এবং একজন রাজনীতিবিদকে হারানো দেশের জন্য ক্ষতি, কিন্তু দেশের জন্য থ্রেটটা আরো বড় বেশি। অবশ্যই জুলাই পরবর্তী আন্দোলনে যে সকল তরুণ নেতারা আসলে বাংলাদেশের রাজনৈতিক মাঠে এসেছেন, তাদের জন্য আসলে এই হাদি কি বার্তা দেবে, তাদের রাজনৈতিক যে পথ চলা আগামী, সেই পথ চলাটা কেমন হবে, তাদের সিকিউরিটি কি হবে, রাষ্ট্রের দায়িত্ব কি হবে,
সরকারের ব্যর্থতার ভার কে নেবে, এই সব বিষয়গুলো কিন্তু আসলে হাদি অনেকগুলো প্রশ্ন তৈরি করে গেছে বলে আমি মনে করি। এমনকি আমরা বলা হচ্ছিল এবং সামনে নির্বাচন, এত বড় একটা একটা মানে আয়োজন বা যজ্ঞ, তাই না? সেখানে আমাদের এই গত 1 বছর বা তার বেশি সময় ধরে, অর্থাৎ আন্দোলনের যখন সরকার গঠিত হয় তারপর থেকে আইন শৃঙ্খলা নিয়ে প্রত্যেকটি মহল কথা বলেছে, কিন্তু সেইভাবে আমাদের আইন শৃঙ্খলা কতদূর এগিয়েছে আমরা অবশ্যই প্রশ্ন করতে পারি। সেইভাবে আমরা কি এগিয়েছি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ? আইন শৃঙ্খলার জায়গায় আমরা জুলাই পরবর্তী যে বাংলাদেশ চেয়েছিলাম আসলে, বা যেভাবে আমরা আশা করছিলাম সাধারণ মানুষ হিসাবে, সেইটার তো জায়গায় আমরা পুরোপুরিভাবে ব্যর্থ। বিশেষ করে আইন শৃঙ্খলার জায়গাটা একদম ভীষণভাবে ব্যর্থ, তার প্রতিফলন কিন্তু আমরা বারবার দেখেছি। এবং এর জন্য কিন্তু আমরা গত পরশু এবং আজকে পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের বিষয়ে কিন্তু প্রত্যেকটা ছোট ছোট রাজনৈতিক দল, আজকে ছাত্র শক্তি, তারাও কিন্তু আন্দোলন করেছে। এর আগে ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দল বলেছে। এই ব্যর্থতা কিন্তু আসলে সরকারের ক্ষমতাসীন জায়গায় থেকে বা রাষ্ট্রের দায়িত্ব থেকে আসলে এড়ানোর কোনো সুযোগ নেই এবং এড়াতে পারে বলে আমার মনে হয় না। কিন্তু রাষ্ট্রের যে আইন শৃঙ্খলার জায়গায় যে ব্যর্থতা, সেটি আসলে কোনোভাবেই আসলে কি করতে পারলো না। এবং হাদির এই ঘটনার সর্বশেষ একটা রাজনৈতিক বা প্রশাসনিক জায়গা কি প্যারেক হিসেবে আসলে উত্তর দিল বলে আমার মনে হয়। সেই আমরা জানতে পেরেছি যে এই হাদির যে খুনিদের বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় এখন আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠন। আমরা সেটা খবর পাচ্ছি আস্তে আস্তে। সে বিষয়ে আমরা আরো আস্তে আস্তে আপনাদেরকে জানাবো বলে আশা করছি। এই আর কিছু কি আপনার এই মুহূর্তে আছে? আমাদের হাসনাত আব্দুল্লাহ ঠিক 18 মিনিট আগে একটা পোস্ট করেছে, শহীদ আলহামদুলিল্লাহ। তার মানে আমরা ধরে নিতে পারি, হ্যাঁ, বিভিন্ন গণমাধ্যমে আমরা সেটা জানছি যে এখন সম্ভবত আমরা বলতেই পারি যে হাদিকে আমরা হারিয়েছি, সেটা যদি আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে পাচ্ছি। হাসনাত আব্দুল্লাহর যে পোস্ট, শহীদ আলহামদুলিল্লাহ লিখেছে এবং ওরা নিশ্চিত হয়েই অবশ্যই পোস্ট করেছে দায়িত্ব আছে। এবং দর্শক, আপনারা আবারও যারা এখন যুক্ত হলেন এই মুহূর্তে তাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে গত শুক্রবার ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তিনি যখন তার নির্বাচনী প্রচারের জন্য যাচ্ছিলেন, তখন রাজধানীর বিজয়নগর মোড়ে পানির ট্যাঙ্কির সামনে তিনি যখন রিকশায় করে যাচ্ছিলেন, সেই সময় তার উপর দুজন মোটরসাইকেল আরোহী এসে অস্ত্র দিয়ে, অর্থাৎ পিস্তল দিয়ে তাকে গুলি করেন এবং তার বাম কানের নিচের উপর এই গুলিটি লাগে নিচে, আর সেখান থেকে তিনি আহত হন। এবং তারপরই তাকে তার সহযোগীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং সেখানে দ্রুত চিকিৎসকরা তাকে অপারেশন থিয়েটারে নেন এবং সেখানে তার জরুরি অপারেশন হয়। তারপর পরবর্তীতে একটু স্টেবল হলে তাকে তার পরিবারের সম্মতিতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি থাকার পর গত পরশু তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। আমরা একটু আগে জানতে পেরেছি যে সেখানে তিনি শহীদ হয়েছেন বা তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর এই বিষয়ে আমরা আরো তথ্য আপনাদেরকে জানাবো। আর যদি আপনার কাছে না থাকে তাহলে আমরা শেষ করতে চাই পারি, যদি কোনো তথ্য থাকে। আমরা সর্বশেষ হাসনাত আব্দুল্লাহর পোস্ট এবং সব গণমাধ্যমেই এক এক করে চলে আসছে হাদির মৃত্যুর খবরটি। এবং হাদি যে সদর্পে যে বীরের মতো যে জীবনটা পার করে গেছে, আমি বলবো যে একটা অর্থবহ জীবন ছিল, খুব অল্প সময় হলেও একটা অর্থবহ জীবন, একটা বিদ্রোহী জীবন। আমি হাদির কণ্ঠে নজরুলের কবিতা শুনেছি, আমরা শুনেছি যেই কবিতা আমাদের রক্তে নাম দিয়েছে
হাদি বেঁচে থাকে। হাদি আমাদের তরুণ প্রজন্মের মধ্যে হাদি নজরুল যদি বিদ্রোহী কবিতায় বেঁচে থাকে, আমাদের হাদি তরুণ প্রজন্মের মধ্যে তার দর্শন, তার চিন্তা এবং তার সাহসের দর্শক, এই কথার মাধ্যমে আমরা শেষ করছি। আমি এতক্ষণ আমি ছিলাম স্যার জীবন লিখু আপনাদের সাথে, এবং আমার সাথে ছিলেন তানমিল লিমন। এই মুহূর্তে যে হাদির এই মৃত্যু সংবাদ, সেটা আপনাদেরকে এখন পর্যন্ত আমরা জানালাম। পরবর্তীতে আর যে কোনো আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সেই প্রতিশ্রুতি নিয়ে শেষ করছি। ধন্যবাদ।